এই স্যাংশন ইস্যু করার পেছনে বব মেনেন্ডেজের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি নিজে এই বিষয়টি নিয়ে এবং তার কমিটি, ফরেন রিলেশন কমিটি, এমনকি তার সঙ্গে প্রায় 8 জন সিনেটর, তারা একসঙ্গে হয়ে বাইডেন প্রশাসনের বিভিন্ন স্তরে, যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন জায়গায়, বিভিন্ন কমিটিতে, মন্ত্রণালয়ে তিনি দেন দরবার করেছেন, চাপ প্রয়োগ করেছেন যাতে র্যাবের উপর এই স্যাংশন আরোপ করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক সিনেটর বব মেনেন্ডেজের 11 বছরের জেল হয়েছে। নিউ ইয়র্কের একটি আদালত উৎকোচ গ্রহণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এই দণ্ড দিয়েছে। বুধবার আদালত এই রায় দেয়। দর্শক, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সিনেটর, সাবেক সিনেটর, তার 11 বছরের জেল হয়েছে, সেটি নিয়ে আমি কেন আলোচনা করতে যাচ্ছি, বা সেই আলোচনা আপনাদের কেনই বা শুনতে হবে? এই প্রশ্ন যদি কারো মনে জাগে, তবে সেই প্রশ্নটি অবশ্যই লজিক্যাল, যৌক্তিক। তবে বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের রাজনীতির সঙ্গে, বাংলাদেশের ক্ষমতা কাঠামোর সঙ্গে বব মেনেন্ডেজের একটি সম্পর্ক আছে, এবং সেই সম্পর্কের কারণেই আসলে আমি সিদ্ধান্ত নিয়েছি এই বিষয়টি নিয়ে একটু কিছু তথ্যপত্র আপনাদের সঙ্গে শেয়ার করব। মূল আলোচনা যাওয়ার আগে বব মেনেন্ডেজের সম্পর্কে আরও একটু কিছু বলে নেই। আদালতে তার বিরুদ্ধে যেই অনেকগুলি অভিযোগ এসেছিল, সেই অভিযোগগুলোর মধ্যে বেশ কয়েকটি, যেই অভিযোগগুলোর ভিত্তিতে তাকে শাস্তি দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে নিউ জার্সির 3 জন ব্যবসায়ীকে তিনি সুবিধা দিয়েছেন অর্থের বিনিময়ে। প্রায় $150,000 গোল্ডের বার তিনি গ্রহণ করেছেন উৎকোচ হিসাবে, এবং অন্তত একজনের কাছ থেকে, আরও কয়েকটি কেসে তিনি থাউজেন্ডস অফ ডলার ক্যাশ তিনি উৎকোচ নিয়েছেন। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অভিযোগ, খুবই খুবই অ্যালার্মিং একটা অভিযোগ, সেটি হচ্ছে তিনি মিশরের গোয়েন্দাদের সঙ্গে, তিনি বাই দ্য ওয়ে বলে রাখি যে তিনি জো বাইডেনের দল ডেমোক্র্যাট পার্টির সিনেটর ছিলেন, এবং তিনি ফরেন রিলেশন কমিটির চেয়ার ছিলেন, এবং ফরেন রিলেশন কমিটির চেয়ার হিসাবে তিনি অত্যন্ত ক্ষমতাবান একজন সিনেটর, ক্ষমতাবান একজন ব্যক্তি ছিলেন। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে, তার মধ্যে ইজিপশিয়ান গোয়েন্দাদের সঙ্গে তিনি বৈঠক করেছিলেন, তাদের সঙ্গে তার যোগাযোগ হয়েছিল। যুক্তরাষ্ট্র সরকার তাদের ইজিপশিয়ান মিলিটারির একটি ফান্ড তারা স্থগিত করে রেখেছিল, এবং তিনি তাদেরকে সেই ফান্ডটি পাইয়ে দেওয়ার জন্য চেষ্টা তদবির করেছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে আরও অসংখ্য অভিযোগ আছে, এবং সেই সব অভিযোগ আরও কয়েক বছর আগেই যখন অভিযোগগুলো সামনে আসে, তখন তাকে তার পদ ছেড়ে দিতে হয়, ফরেন রিলেশন কমিটির চেয়ারম্যানশিপ ছেড়ে দিতে হয়, তাকে সিনেটর থেকে পদত্যাগ করতে হয়, এবং মামলা চলছিল। শেষ পর্যন্ত সেই মামলায় তিনি দোষী সাব্যস্ত হন এবং তাকে এই শাস্তি দেওয়া হয়। এবার আসি বাংলাদেশের সঙ্গে তার কি সম্পর্ক। দর্শক, আপনাদের নিশ্চয় মনে আছে যে বাইডেন সরকার, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের র্যাবের উপর একটি স্যাংশন আরোপ করেছিল, এবং সেই সময় র্যাবের কর্মরত এবং সাবেক বেশ কিছু কর্মকর্তাকেও 7 জন কর্মকর্তাকেও এই স্যাংশনের আওতায় আনা হয়েছিল। এই স্যাংশন ইস্যু করার পেছনে বব মেনেন্ডেজের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি নিজে এই বিষয়টি নিয়ে এবং তার কমিটি, ফরেন রিলেশন কমিটি, এমনকি তার সঙ্গে প্রায় 8 জন সিনেটর, তারা একসঙ্গে হয়ে বাইডেন প্রশাসনের বিভিন্ন স্তরে, যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন জায়গায়, বিভিন্ন কমিটিতে, মন্ত্রণালয়ে তিনি দেন দরবার করেছেন, চাপ প্রয়োগ করেছেন যাতে র্যাবের উপর এই স্যাংশন আরোপ করা হয়। এ নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় মার্কিন প্রশাসনের সঙ্গে অনেক দেন দরবার করেছে, চেষ্টা তদবির করেছে। তারা এটি ঠেকাতে তো পারেনি, এবং পরবর্তীতেও এটিকে উইথড্র করানোর যেসব চেষ্টা তদবির হয়েছে, কোনো কিছুই কাজে লাগেনি। সেই সময়ে সরকারের পক্ষ থেকে, তারা প্রকাশ্যে না বললেও সরকারের বিভিন্ন সূত্র থেকে বা রাজনৈতিক মহলে এই আলোচনাটি ছিল যে বব মেনেন্ডেজ বিরোধী পক্ষ, আওয়ামী লীগের বিরোধী পক্ষ লবিস্ট নিয়োগ করে বব মেনেন্ডেজকে ম্যানেজ করেছে, এবং সেই লবিস্টদের দ্বারা প্রভাবিত হয়ে বব মেনেন্ডেজ র্যাবের বিরুদ্ধে একটি অবস্থান নিয়েছেন, এবং র্যাবের বিরুদ্ধে স্যাংশন আরোপ করতে মার্কিন সরকারকে বাধ্য করেছেন। আমরা জানি যে র্যাবের বিরুদ্ধে নানা রকম অভিযোগ ছিল। র্যাবের বিরুদ্ধে গুমের অভিযোগ, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত হত্যা ছাড়াও নানা রকম অপরাধের অভিযোগ ছিল র্যাবের বিরুদ্ধে। বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে, র্যাবের পক্ষ থেকে বলাও হয়েছে যে তারা অপরাধের জন্য কি পরিমাণ র্যাব কর্মকর্তা কিংবা সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বা কী ধরনের পদক্ষেপ নিয়েছে, সেই সব তারা বলেছে। কিন্তু তা সত্ত্বেও র্যাবকে নিয়ে তুমুল সমালোচনা ছিল। একরকম একটা আতঙ্কের প্রতীকে পরিণত হয়েছিল র্যাব বাংলাদেশে একসময়।
ঠিক সেই পরিস্থিতিটাকে কাজে লাগিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র র্যাবের উপর এই স্যাংশন আরোপ করেছিল। এবং বলা হয়ে থাকে যে বব মেনেন্ডেজ, এবং আমরা নিজেরাও সেই সময় পত্রপত্রিকায় দেখেছি, এখনও সেইগুলো তার স্টেটমেন্টগুলো আছে, মানে ইন্টারনেটে খুঁজলে পাওয়া যায় যে তিনি কিভাবে কঠিনভাবে বাংলাদেশের এই র্যাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র সরকারের প্রতি চাপ প্রয়োগ করে বিবৃতি দিয়েছেন তিনি এবং তার 8 জন সহকর্মী। সমালোচকরা বিভিন্ন সময় বলেছেন যে এখন যেহেতু তার বিরুদ্ধে এরকম একটি শাস্তিমূলক ব্যবস্থা হয়েছে এবং অভিযোগটি উঠেছে ঘুষ গ্রহণের, এবং তিনি ঘুষ গ্রহণ করে অবৈধ ব্যবসা, মানে অবৈধভাবে নিউ জার্সির 3 জন ব্যবসায়ীকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করেছেন বলে আদালতের যেই অভিযোগনামা সেখানে বলা হয়েছে। আবার ইজিপশিয়ান গোয়েন্দাদের সঙ্গে তার যোগাযোগ, ইজিপশিয়ান মিলিটারিকে, মানে মার্কিন যুক্তরাষ্ট্রে যেটা হল্ট হয়ে গেছে সেই তহবিল পাইয়ে দেওয়ার জন্য তিনি চেষ্টা করেছেন সেখান থেকে সুবিধা নেওয়ার বিনিময়ে। অনেকেই এই সব আলাপ আলোচনার সঙ্গে এখন নতুন করে আবার র্যাবের উপর সেই সময়কার নিষেধাজ্ঞা, তার যে ভূমিকা, সেই ভূমিকাটিকে ঠিক এইভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করেছেন যে তাহলে কি লবিস্টদের কাছ থেকে কোনো রকম সুযোগ সুবিধা পেয়েই তিনি সেই সময় এত অ্যাগ্রেসিভ হয়ে উঠেছিলেন বাংলাদেশের র্যাবের বিরুদ্ধে? এই আলোচনাটি এখন নতুন করে অনেকে করতে শুরু করেছেন, অনেকে এই প্রশ্নটি তুলতে শুরু করেছেন। শুধু যে এগুলি তাই নয়, তারও অনেক আগে 2015 সালের দিকে তার বিরুদ্ধে আরও একবার এই ধরনের মানে উৎকোচ গ্রহণের অভিযোগ উঠেছিল, এবং এরপরও বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে তার বিরুদ্ধে উৎকোচ গ্রহণের অভিযোগ উঠেছিল। অর্থাৎ বব মেনেন্ডেজ বিভিন্ন সময় উৎকোচ নিয়ে নানা জায়গায় সুবিধা পাইয়ে দিয়েছেন, কিংবা নানা জায়গায় যেখানে পদক্ষেপ নেওয়ার সেখানে তিনি পদক্ষেপ নিয়েছেন। এরকম আলাপ আলোচনা এখন তাকে ঘিরে হচ্ছে গত কয়েকদিন ধরেই, মানে সাম্প্রতিক সময়ে আলোচনাগুলো হচ্ছিল। তিনি যখন অভিযুক্ত হন, তার বিরুদ্ধে যখন চার্জ ফ্রেম হয়, তখন থেকে এই আলোচনাগুলি হচ্ছিল, বিভিন্ন পত্রপত্রিকাগুলো নিয়ে লেখালেখি হয়েছে, এবং অভিযোগ তাকে এখন মানে শাস্তি ঘোষণা করার পর, জেল ঘোষণা করার পর এই আলোচনাগুলো উঠছে, এবং একই সঙ্গে সেই প্রশ্নগুলো উঠতে শুরু করেছে যে র্যাবের বিরুদ্ধে তার এই যে মারদাঙ্গা অবস্থানটা ছিল সেইটাও কি ঠিক এই ধরনের কোনো জায়গা থেকে সুবিধা পাওয়ার ফলশ্রুতিতে কিনা। যাই হোক, তিনি অবশ্য বলেছেন যে তিনি আপিল করবেন। আপিল করার পর কি হবে সেটি জানার জন্য আমাদেরকে আরও খানিকটা সময় অপেক্ষা করতে হবে। তবে এই জায়গায় একটা তথ্য হিসাবে যুক্ত করে রাখি যে ডেমোক্রেটিক পার্টির প্রায় 12 জন সিনেটরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছে বিভিন্ন সময়। তাদের মধ্যে বব মেনেন্ডেজ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে এবং তাদেরকে আদালত শাস্তি দিয়েছে। তারা সবাই আপিল করেছিলেন, কারো আপিলই শেষ পর্যন্ত আদালতে গিয়ে টিকেনি, তাদেরকে শাস্তি ভোগ করতে হয়েছে। বব মেনেন্ডেজ বলেছেন তিনি আপিল করবেন, তার আপিল শেষ পর্যন্ত টিকবে কিনা সেটি এই মুহূর্তে বলা মুশকিল। এই পর্যন্তই, ভালো থাকবেন। ঢাকায় মার্কিন দূতাবাসে ট্রেসি এন্ড জ্যাকবসনের নিয়োগ নিয়ে বেশ কথাবার্তা হয়েছে। তার নিয়োগের খবরটি যখন জানা যায় তখন সেটি নিয়ে নানা রকমের জল্পনা কল্পনা, অ্যানালাইসিস, পূর্বাভাস, অনেক কিছুই আমরা দেখেছি ঢাকার পত্রপত্রিকা, টেলিভিশন, ইউটিউব চ্যানেল, সোশ্যাল মিডিয়ায়। তাকে নিয়ে এত আলোচনার একটা কারণ ছিল। বহুল আলোচিত সমালোচিত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের উত্তরসূরি হিসাবে ডেভিড মিলির নাম ঘোষণা করেছিল বাইডেন প্রশাসন, কিন্তু দীর্ঘদিন পর জানা গেল যে তার সেই নিয়োগ প্রত্যাহার করা হয়েছে